পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং পরিবার পরিজন নিয়ে নিজ নিজ গৃহে অবস্থান করছো। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই সঙ্গে আমি আশা করছি তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত অনুসরণ করছো এবং নির্দিষ্ট সময়ে বাড়ির কাজ সম্পন্ন করছো। আমি নাসরিন আক্তার, সহকারী শিক্ষক বাংলা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত শনিবার বেলা 11টার অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগতম। আমার আজকের পাঠ শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, পাঠ শিরোনাম বিরাম চিহ্ন। শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বিষয়ের বাংলা ব্যাকরণ অংশের যে অংশগুলো রয়েছে তার মধ্যে বিরাম চিহ্ন একটি। আমি তোমাদের এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো দুইটা করে ক্লাস নিয়েছি। তো বিরাম চিহ্নের আজকের আমাদের প্রথম ক্লাস। তো চলো আমরা বিরাম চিহ্ন পড়া শুরু করি। এবং গত ক্লাসে তোমাদের সমার্থক শব্দ পড়ানো হয়েছিল, সেখান থেকে বাড়ির কাজ দেওয়া হয়েছিল। আশা করি সবাই সমার্থক শব্দগুলো শিখেছ। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে: বিরাম চিহ্নের পরিচয় জানতে পারবে, বিরাম চিহ্নের সংজ্ঞা জানতে পারবে, বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা জানতে পারবে, বিরাম চিহ্ন ব্যবহারের কিছু নিয়ম সম্পর্কে ধারণা লাভ করবে, বিরাম চিহ্ন ব্যবহারে সচেতন ও আগ্রহী হবে। বিরাম চিহ্নের পরিচয়। তো শিক্ষার্থীরা, চলো আমরা বিরাম চিহ্নের পরিচয় জেনে নেই। আমরা কিছু বলা বা পড়ার সময় শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য মাঝে মাঝে একটু থামি। এছাড়া ভাষার অর্থ স্পষ্ট করার জন্য মাঝে মাঝে থামতে হয়। এই থামার নামই বিরাম। তাহলে শিক্ষার্থীরা, আমরা কিন্তু যখন কথা বলি অনবরত কথা বলে যাই না, আমাদের কথার মাঝে একটু থামতে হয়, শ্বাস প্রশ্বাস নিতে হয়। আর এই যে আমরা প্রয়োজন অনুসারে বা ভাষাকে সুস্পষ্টভাবে বোঝার জন্য মাঝে মাঝে একটু থামি, এই থামাকে বলা হয় বিরাম। আর বিরাম অর্থ থামা বা বিরতি দেওয়া। বাক্যে এই বিরাম বোঝাতে এবং অর্থ স্পষ্ট করতে কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নগুলো বিরাম চিহ্ন। তাহলে শিক্ষার্থীরা, আমি কি বলেছি তোমরা একটু মন দিয়ে শোনো। আমি বলেছি যে বাক্যে যে আমরা বিরাম বা বিরতি দেই এবং অর্থকে স্পষ্ট করার জন্য বা এই বিরাম চিহ্ন বোঝাতে কিছু চিহ্ন ব্যবহার করা হয়। আর এই চিহ্নগুলোই হলো বিরাম চিহ্ন। বিরাম চিহ্নকে যতি বা ছেদ চিহ্ন বলা হয়। তাহলে দেখো তোমরা যে এই বিরাম চিহ্নের অপর নাম হচ্ছে যতি বা ছেদ চিহ্ন বলা হয়। বিরাম চিহ্নের সংজ্ঞা। তাহলে চলো আমরা জেনে নেই যে বিরাম চিহ্ন কাকে বলে। লিখিত বাক্যে ছেদ বা বিরাম বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় তাদের সাধারণত ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন বলা হয়। এছাড়া অন্যভাবেও বলা যায় যে লেখার ক্ষেত্রে বক্তব্যকে যথাযথভাবে প্রকাশ এবং তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপনের জন্য যেসব চিহ্ন ব্যবহৃত হয় তাদের ছেদ বা বিরাম চিহ্ন বলে। তাহলে মেয়েরা, আমরা কি জানতে পেরেছি? আমরা জানতে পেরেছি যে লেখার ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে আমরা ভাষাকে স্পষ্টভাবে বোঝানোর জন্য যেসব চিহ্ন ব্যবহার করি তাদেরকে ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন বা যতি চিহ্ন বলা হয়। আর লেখার ক্ষেত্রেও বক্তব্যটাকে যথাযথভাবে প্রকাশ করে বা তার অর্থকে সুস্পষ্টভাবে উপস্থাপন করার জন্য যে চিহ্নগুলো ব্যবহার করি তাকে বিরাম চিহ্ন বলে। বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা। তো বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা হচ্ছে প্রথমটি যে বাক্যের অর্থ বোঝাতে সাহায্য করে, বাক্যের উচ্চারণ ও সুন্দরভাবে, দুঃখিত আমি আবার বলছি, বাক্যের উচ্চারণ ও সুন্দরভাবে পড়তে সাহায্য করে। এরপর রয়েছে বিরাম চিহ্ন বাক্যের শুরু ও শেষ বোঝাতে সাহায্য করে। তাহলে
যে একটি বাক্যকে যখন আমরা শুরু করি বা বাক্যটি কোথায় শেষ হলো সেটা বুঝতে কিন্তু এই বিরাম চিহ্নের গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে, কারণ বিরাম চিহ্ন না থাকলে আমরা বুঝতেই পারতাম না যে আসলে বাক্যটি কোথায় শেষ হয়েছে। এরপর রয়েছে বাক্যে ব্যবহৃত পদগুচ্ছ ভাব অনুসারে অর্থবহ করে তোলে, অর্থাৎ একটি বাক্যকে আরেকটি বাক্য থেকে তার অর্থটাকে সুস্পষ্ট করার জন্য সুস্পষ্টভাবে অর্থ প্রকাশ করে। বিরাম চিহ্ন বাক্যের সমাপ্তি নির্দেশ করে, অর্থাৎ বাক্যটা কোথায় শেষ হয়েছে তা বোঝাতে বিরাম চিহ্ন ব্যবহার করা হয়। নিচে বিরাম চিহ্নের নাম ও প্রকৃতি এবং বিরতি কাল উল্লেখ করা হলো। তাহলে দেখো যে কি কি বিরাম চিহ্নগুলো রয়েছে সেগুলোর নামগুলো এবং আকৃতিগুলো কেমন তা এখানে তুলে ধরা হয়েছে, এবং কোন বিরাম চিহ্নের জন্য কতটুকু থামা প্রয়োজন সেটা তোমরা একটু জেনে নাও। এখানে তোমাদের মুখস্থ করতে হবে না, এগুলো শুধু বিরাম চিহ্নের নামগুলো জানতে হবে এবং আকৃতিগুলো চিনতে হবে। আকৃতি অবশ্যই চিনতে হবে, তা না হলে তোমরা বিরাম চিহ্ন ব্যবহার করতে পারবে না। দেখো প্রথমে রয়েছে বিরাম চিহ্নের নাম, তারপর হচ্ছে আকৃতি এবং ছকের শেষে রয়েছে বিরতিকাল। তো প্রথমে রয়েছে কমা। কমা চিহ্নটি দেখো কিভাবে দেওয়া হয়েছে এবং এর থামার জন্য এক বলতে যে সময় লাগে। সেমিকোলন, আকৃতিগুলো তোমরা একটু অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। সেমিকোলন এর বিরতিকাল হচ্ছে এক বলার দ্বিগুণ সময়। দাড়ি, দাড়ি তো অবশ্যই সবাই চেনো, এটির বিরতিকাল হচ্ছে 1 সেকেন্ড। প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ যেটাকে আমরা জিজ্ঞাসাবোধক চিহ্ন বলি বা কোশ্চেন মূলক চিহ্ন বলা হয়, এটার বিরতিকাল হচ্ছে 1 সেকেন্ড। বিস্ময় সূচক চিহ্ন অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন যেটা, সেটা দেখো যে দাড়ির মতো দিয়ে নিচে একটা ফোঁটা দিতে হয়। এটার বিরতিকালও হচ্ছে 1 সেকেন্ড। কোলন, কোলন হচ্ছে দুটি, অর্থাৎ বিসর্গ যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে কোলন, 1 সেকেন্ড। কোলন ড্যাশ, বিসর্গ দিয়ে একটা ড্যাশ দিতে হবে, সেটা হচ্ছে কোলন ড্যাশ। এবং ড্যাশ হচ্ছে দেখতেই পাচ্ছ যে ড্যাশ কেমন, এর বিরতিকাল হচ্ছে 1 সেকেন্ড। এরপর রয়েছে হাইফেন। দেখো ড্যাশের চাইতে যেটা ছোট সেটা হচ্ছে হাইফেন, এর জন্য থামার প্রয়োজন হয় না। আর লোপ চিহ্ন, অর্থাৎ কমার মতো যে চিহ্নগুলো সেটাকে অর্থাৎ উপরে ব্যবহার করা হয় সেটাকে লোপ চিহ্ন বলে। এক্ষেত্রেও থামার প্রয়োজন নেই। উদ্ধৃতি চিহ্ন, অর্থাৎ কোনো বাক্য বা কোনো লেখকের উদ্ধৃতি যদি তুলে ধরা হয় তাহলে বাক্যটির উপরে দুটি করে কমার মতো ব্যবহার করতে হয়, একে উদ্ধৃতি চিহ্ন বলে। এবং এটি এক বলতে যে সময় লাগে তাই হচ্ছে এর বিরতিকাল। বন্ধনী চিহ্ন, বন্ধনী চিহ্ন দেখো প্রথমটাকে বলা হয় প্রথম বন্ধনী, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় হচ্ছে তৃতীয় বন্ধনী। এই চিহ্নগুলো তোমরা অবশ্যই একটু চিনবে এবং এর জন্য থামার প্রয়োজন নেই। আমি আবার বলছি মেয়েরা, তোমাদেরকে এই বিরাম চিহ্নগুলো অবশ্যই চিনতে হবে, নামগুলো জানতে হবে, তা না হলে তোমরা বিরাম চিহ্ন ব্যবহার করতে পারবে না। এরপর দেখো রয়েছে বিরাম চিহ্ন ব্যবহারের কিছু নিয়ম। বিরাম চিহ্নের কিছু নিয়ম আমি এখানে উল্লেখ করে দিয়েছি, তোমরা একটু জেনে নাও যে আমি এখানে বাক্যের আকারে কিছু বিরাম চিহ্নের ব্যবহার দেখাবো। তোমাদের হচ্ছে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং সেই অনুচ্ছেদটির মধ্যে বিরাম চিহ্ন বসিয়ে বাক্যটি পুনরায় আবার লিখতে হবে। তো এখানে তোমরা নিয়মগুলো জেনে নাও যে কয়েকটি বিরাম চিহ্ন বাক্যের শেষে ব্যবহৃত হয় এবং কিছু বিরাম চিহ্ন বাক্যের মধ্যে ব্যবহৃত হয়। নিচে এগুলোর পরিচয় দেওয়া হলো। প্রথমে রয়েছে কতে দেখো, কতে রয়েছে বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন। এর মধ্যে রয়েছে প্রথমে দাড়ি। দাড়ি হচ্ছে বাক্যের সমাপ্তি বা পূর্ণ বিরতি বোঝাতে বাক্যের শেষে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহৃত হয়। যেমন এখানে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, আমি আগেই বলেছি যে আমি বাক্য দিয়ে তোমাদের বিরাম চিহ্নের ব্যবহারগুলো দেখিয়েছি, যে পাহাড় আর জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের রাস্তা, এরপর দাড়ি ব্যবহার করা হয়েছে। রাস্তায় হেয়ার পিনের মতো এঁকে বেঁকে উপরের দিকে উঠেছে, এখানেও দাড়ি ব্যবহার করা হয়েছে। আব্দুল লতিফ পাহাড়ের পথ দিয়ে মোটর চালাতে সিদ্ধহস্ত, এখানেও
বাক্যটি শেষে দাড়ি ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে আমাদের প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন। দেখো এখানে চিহ্নগুলো দেওয়া আছে। এটি হচ্ছে প্রশ্ন বা জিজ্ঞাসা বোঝাতে প্রশ্ন চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহৃত হয়। যেমন বলা হয়েছে, উদাহরণটি দেখো যে তোমার নাম কি, এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। নতুন দাকে বাঘে নিল না তোরে, এখানেও প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে এবার ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে। এই বাক্যটি শেষেও যেহেতু এখানে জিজ্ঞাসা করা হয়েছে বা প্রশ্ন করা হয়েছে, সেই জন্য বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে আমাদের বিস্ময় চিহ্ন। বিস্ময় চিহ্ন হচ্ছে হৃদয়াবেগ অর্থাৎ ভয়, ঘৃণা, আনন্দ ও দুঃখ ইত্যাদি প্রকাশ করতে এবং সম্বোধন পদের পরে বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়। অর্থাৎ কি বলেছি, যে বাক্যটির মধ্যে ভয়, ঘৃণা, আনন্দ, দুঃখ ইত্যাদি প্রকাশ করা হয়, সেই বাক্যটি হচ্ছে বিস্ময়, অর্থাৎ সেই বাক্যটি শেষে বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়। যেমন এখানে দেখো উদাহরণ দেওয়া হয়েছে যে ওরে বাবা কত বড় সাপ। এখানে দেখো ওরে বাবার পর বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়েছে, আবার বলা হয়েছে যে কত বড় সাপ, এখানেও বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়েছে। তারপর বলা হয়েছে আহা কি চমৎকার দৃশ্য, এখানেও বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়েছে। তারপর বলা হয়েছে হায় হায় ছেলেটা এতিম হয়ে গেল, এখানেও দেখো যে আবেগ প্রকাশ করা হয়েছে, সেই জন্য এখানে এই বাক্যটিতে বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়েছে। তারপর বলা হয়েছে মহারাজ এ আশ্রম মৃগ বধ করিবেন না, অর্থাৎ দেখো এখানেও মহারাজের পর বিস্ময় চিহ্ন ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্ন। বাক্যের মধ্যে সাধারণত নিচের বিরাম চিহ্নগুলো ব্যবহৃত হয় বা বসে। এর মধ্যে প্রথমে রয়েছে কমা। বাক্যের মধ্যে অল্প বিরতির জন্য কমা ব্যবহৃত হয়। বাক্যে অনেক ক্ষেত্রে কমা বসে, যেমন এখানে কমার কিছু ব্যবহারের নিয়ম উল্লেখ করা হয়েছে, যে কোন কোন ক্ষেত্রে কমা ব্যবহার করতে হবে বাক্যের কোথায়। দেখো ক দেওয়া হয়েছে বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থবিভাগ দেখানোর জন্য যে কোনো স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও সুখ পাবে পরিশ্রমে, তাহলে এখানে সুখ চাও এরপরে কমা ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে খতে দেখো পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি পদগুলোর পর কমা বসে। তো অর্থাৎ এখানে বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকিগুলোর মধ্যে কমা বসবে, কারণ শেষ পদটির পরে বাক্যটি শেষ, সেখানে দাঁড়ি বসাতে হবে। সেই জন্য যেমন দেখো এখানে সুখ, দুঃখ, আশা, নৈরাশ্য এই শব্দগুলোর পরে, অর্থাৎ বিশেষ্য বা বিশেষণ পদের পরে কমা ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে খতে বলা হয়েছে সম্বোধন পদের পরে কমা বসে, অর্থাৎ কাউকে সম্বোধন করে কিছু বললে। যেমন উদাহরণে দেওয়া হয়েছে নিপা এইদিকে তাকাও, তাহলে নিপা শব্দটির পরে কমা ব্যবহার করা হয়েছে। এরপর ঘতে রয়েছে উদ্ধরণ চিহ্নের আগে কমা বসে, অর্থাৎ কাউকে কিছু বললে সেই উক্তিটির মধ্যে উদ্ধরণ চিহ্ন ব্যবহার করা হয় এবং সেই উদ্ধরণ চিহ্নে বাক্যের আগে বা চিহ্নের আগে কমা বসবে। যেমন বলা হয়েছে রনি বলল, এরপর কমা এবং কাল স্কুল খুলবে। এরপর রয়েছে নাম্বার, যে মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কমা ব্যবহৃত হয়। যেমন দেখো এখানে 8ই মাঘ, এরপর কমা বুধবার, কমা ব্যবহার করা হয়েছে 1375 সাল। চতে রয়েছে বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা ব্যবহৃত হয়। যেমন 9-এর পরে, অর্থাৎ এটা নম্বর বোঝাচ্ছে, এই জন্য এখানে কমা ব্যবহার করা হয়েছে। ইকবাল রোড, এখানেও কমা ব্যবহার করা হয়েছে, এবং ঢাকা 1207। যা হচ্ছে সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে
কমা বসে, অর্থাৎ একই ধরনের পদ বোঝালে সেই ক্ষেত্রেও পরপর কমা ব্যবহার করা হবে। যেমন উদাহরণটিতে দেখো কয়েকটি নদীর নাম উল্লেখ করা হয়েছে এবং সেই জন্য এখানে কমা ব্যবহার করা হয়েছে, যেমন পদ্মা, মেঘনা, যমুনা আর ব্রহ্মপুত্র আমাদের বড় নদী। তাহলে এখানে এই নদীগুলোর নামের পরপর কমা ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে এক ধরনের পদ জোড়ায় জোড়ায় থাকলে প্রতি জোড়াকে আলাদা করতে কমা বসে। যেমন মামা মামি, চাচা চাচি, ফুপা ফুপ্পি আমাদের সঙ্গে বনভোজনে গিয়েছিলেন। তাহলে এখানে বলেছে যে এক ধরনের পদ বোঝাতে, যেমন মামা মামি, এরপর কমা ব্যবহার করা হয়েছে, চাচা চাচি, এরপরে কমা, আবার ফুপা ফুপ্পি, এই দিয়ে তো বাক্যটি আরও রয়ে গেছে, কিন্তু এরপরে আর সমজাতীয় পদ নেই, সে কারণে এখানে দেখো এরপরে আর কমা ব্যবহার করা হয়নি। তো আমরা এখানে বুঝলাম যে এক ধরনের পদ বোঝালে সেই ক্ষেত্রেও কমা ব্যবহার করতে হবে। এরপর রয়েছে এক ধরনের একাধিক বাক্যাংশকে আলাদা করতে কমা বসে। যেমন আমাদের আছে শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী। তো এখানেও দেখো এই দিবসগুলো বোঝাতে যে এখানে এক ধরনের একাধিক বাক্যাংশ রয়েছে, সেইগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে সেমিকোলন। দেখো তোমরা চিহ্নগুলো দেখে নিও। সেমিকোলন হচ্ছে কমার চেয়ে বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে, যেমন সংসারের মায়াজালে আবদ্ধ আমরা। এরপর সেমিকোলন ব্যবহার করা হয়েছে এবং এই মায়ার বন্ধনকে কখনো ছিন্ন করা যায়। তাহলে দেখো যে বলা হয়েছে কমার চেয়ে যখন বেশি একটু থামার প্রয়োজন হবে তখন সেমিকোলন ব্যবহার করা হবে। এরপর রয়েছে কোলন। কোলনটা তোমরা দেখে নিও যে কিভাবে লেখা হয়। একটি পূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন ব্যবহার করতে হয়। অর্থাৎ একটি বাক্য শেষ হলে এর সঙ্গেই যখন আরেকটি বাক্য তৈরি করতে হবে তখন কোলন ব্যবহার করতে হয়। যেমন দেওয়া হয়েছে সভায় সিদ্ধান্ত হলো 1 মাস পরে নতুন সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে এরপর এখানে দেখো যে সভায় সিদ্ধান্ত হলো, এরপর কোলন ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে কোলন ড্যাশ। কোলন ড্যাশ হচ্ছে উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন ড্যাশ ব্যবহৃত হয়। যেমন উৎসের দিক থেকে শব্দ 5 প্রকার: তৎসম শব্দ, অর্ধতৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। তাহলে এখানে দেখো যে বলা হয়েছে উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোলন ড্যাশ ব্যবহৃত হয়। এরপর রয়েছে ড্যাশ। ড্যাশ হচ্ছে যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন 2 বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়। যেমন তোমরা দরিদ্রের উপকার করো, এতে তোমাদের সম্মান যাবে না, বাড়বে। তাহলে দেখো এই বাক্যটিতে ড্যাশ ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে হাইফেন, অর্থাৎ ড্যাশের চাইতে যেটা ছোট সেটা হচ্ছে ড্যাশ চিহ্ন, যে সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। যেমন আমাদের শ্রদ্ধা অভিনন্দন, তাহলে শ্রদ্ধা অভিনন্দন, এখানে হাইফেন ব্যবহার করা হয়েছে। আমাদের প্রীতি উপহার, তাহলে প্রীতি উপহারের মাঝেও হাইফেন ব্যবহার করা হয়েছে। এরপর রয়েছে উদ্ধরণ চিহ্ন। উদ্ধরণ চিহ্ন হচ্ছে বক্তার প্রত্যক্ষ উক্তিকে উদ্ধরণ চিহ্নের অন্তর্ভুক্ত করা হয়। যেমন শিক্ষক বললেন, গতকাল জাপানে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তাহলে এখানে এই শিক্ষকের যে উক্তিটি রয়েছে সেটাকে উদ্ধরণ চিহ্নের অন্তর্ভুক্ত করা হয়েছে। যে দেখো দুটি কমার মতো করে বাক্যের উপরের দিকে ব্যবহার করা হয়েছে, যেটিকে উদ্ধরণ চিহ্ন বলা হয়। এরপর রয়েছে বন্ধনী চিহ্ন। মেয়েরা এরপর তোমরা দেখো এখানে রয়েছে বন্ধনী চিহ্ন, যেটাকে আমি বলেছিলাম যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী বলা হয়। এই বন্ধনী চিহ্ন গণিত শাস্ত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ গণিত
বলতে অঙ্ককে বুঝিয়েছে, যে অঙ্ক করার বেলায় এই বন্ধনীগুলো ব্যবহার করা হয়। তবে প্রথম বন্ধনীটি বিশেষ ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু প্রথম বন্ধনী যেটা রয়েছে সেটা মাঝে মাঝে সাহিত্যে ব্যবহৃত হয়। যেমন তোমরা দেখো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে তিনি ত্রিপুরায়, প্রথম বন্ধনী ব্যবহার করে দেখানো হয়েছে যে বর্তমানে কুমিল্লা জন্মগ্রহণ করেন, অর্থাৎ ত্রিপুরার বর্তমান নাম কুমিল্লা, সেটাকে প্রথম বন্ধনী দিয়ে দেখানো হয়েছে। এরপর রয়েছে বিন্দু চিহ্ন। বিন্দু চিহ্নটি একটি ডট যেটাকে বলি বা ফোঁটা, সেটাই হচ্ছে আমাদের বিন্দু চিহ্ন। শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে বিন্দু চিহ্ন ব্যবহৃত হয়। যেমন তিনি PhD ডিগ্রি লাভ করেছেন। তাহলে দেখো এখানে PH এর পরে বিন্দু চিহ্ন, আবার ডি এর পরে বিন্দু চিহ্ন ব্যবহার করা হয়েছে। এরপর বলা হয়েছে রাজু এবার SSC পাশ করেছে। তাহলে SSC এইগুলোর পর দেখো যে এখানে বিন্দু চিহ্ন বা ডট দিয়ে বোঝানো হয়েছে, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ, এই শব্দটির সংক্ষিপ্ত রূপ বোঝানো হয়েছে এখানে। এবং এখানে এই বিন্দু চিহ্ন ব্যবহার করা হয়েছে। তো মেয়েরা তোমরা এই নিয়মগুলো একটু পড়বে এবং জানবে যে আসলে কোন কোন ক্ষেত্রে এই কোন বিরাম চিহ্নটি ব্যবহার করতে হবে, সেটা একটু তোমরা জেনে নেবে, তাহলে বিরাম চিহ্ন ব্যবহার করতে তোমাদের জন্য সুবিধা হবে। এরপর রয়েছে মেয়েরা তোমাদের জন্য বাড়ির কাজ। অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে আমি এতক্ষণ তোমাদের বাক্য দিয়ে বিরাম চিহ্নের ব্যবহার বুঝিয়েছি, কিন্তু তোমাদের বাংলা পরীক্ষায় একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসাতে হবে। তাহলে দেখো বলা হয়েছে যে নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরাম চিহ্ন বসাও, অর্থাৎ এই অনুচ্ছেদটি তোমাদের লিখতে হবে, লিখে যথাস্থানে তোমরা বিরাম চিহ্ন বসিয়ে দিবে। তাহলে অনুচ্ছেদটি কি দেখো তোমরা, এখানে হচ্ছে যে এক সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ, কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। প্রাণীবিদরা বলেছেন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। তাহলে তোমরা একটু লক্ষ্য করো যে এই অনুচ্ছেদটির মধ্যে কোনো বিরাম চিহ্ন অর্থাৎ দাড়ি কমা কিছুই দেওয়া নেই। এটি তোমাদের বাড়ির কাজ, কারণ এখানে কোন স্থানে বাক্যের কোথায় বিরাম চিহ্ন বসবে তা তোমরা বসাবে। আর এই বিরাম চিহ্ন ব্যবহারের জন্য আমি আরেকটি কথা বলে দেই যে তোমাদের পাঠ্য বইয়ের যে গল্পগুলো রয়েছে, অর্থাৎ আমার বাংলা বই, সেটি তোমাদের ভালো করে একটু পড়তে হবে। প্রত্যেকটি গল্প লাইন বাই লাইন তোমরা পড়বে, কারণ তোমাদের গল্পগুলো থেকেই অনুচ্ছেদ দেওয়া হবে এবং সেখানে বিরাম চিহ্ন বসাতে হবে। পাঠ্য বইয়ের বাইরে কোনো অনুচ্ছেদ আসবে না। অর্থাৎ পাঠ্য বইয়ের গল্পের যে কোনো একটি অংশ নিয়ে, যে কোনো গল্পের যে কোনো একটু অংশ নিয়ে একটি অনুচ্ছেদ তৈরি করা হবে এবং সেখানে তোমাদের বিরাম চিহ্ন বসাতে হবে। তাহলে তোমাদের গল্পগুলো রিডিং ভালো করে পড়তে হবে এবং বিরাম চিহ্নের ব্যবহারের নিয়মটাও জানতে হবে, তাহলেই তোমরা বিরাম চিহ্ন যথাস্থানে বসাতে পারবে। তো আমি আশা করছি তোমরা এই বিরাম চিহ্ন ব্যবহারের নিয়ম বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আমি আরও এই বিরাম চিহ্নের উপরে ক্লাস নিব। তো তোমাদের এই অনুচ্ছেদগুলো একটু চর্চা করতে হবে, অর্থাৎ ভাষায় অনুশীলন করতে হবে, তাহলে তোমরা বিরাম চিহ্নের ব্যবহারটি শিখে যাবে। তা আশা করি এই বাড়ির কাজটি তোমরা অবশ্যই তুলে নিয়ে খাতায় সুন্দর করে তুলবে, সেই সঙ্গে আজকে তারিখ দিবে। তো সবাই ভালো থেকো, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। সবাইকে ধন্যবাদ।